নমস্কার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে গতকাল অর্থাৎ ২৬ তারিখ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং গবেষকরা এতদিন ধরে নেট সেট পাশ করে বসেছিল, পিএইচডি করছিল, বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে চেষ্টা করে যাচ্ছিল, তাদের জন্য নিঃসন্দেহে এই বিজ্ঞপ্তিতে আশার সঞ্চার ঘটবে। কিন্তু আমাদের কয়েকটা জরুরি কথা মনে রাখতে হবে অ্যাপ্লাই করার সময়ও এবং তারপরেও। আমি প্রথমে এই বিজ্ঞপ্তির কয়েকটি খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করে ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে পারে এবং তার জন্য প্রস্তুতি আমরা কিভাবে নেব সেই নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলি যে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ ২৬ তারিখ এবং এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে যে অ্যাপ্লাই করার শেষ দিন হলো ১৫ই এপ্রিল। ১৫ই এপ্রিল পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে, ১৫ই এপ্রিল রাত্রি ১২টার ১ সেকেন্ড আগে পর্যন্ত। সুতরাং দেখা যাচ্ছে যে আমাদের হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে অ্যাপ্লাই করার জন্য। সেই জন্য আমরা প্রথমেই মনে রাখব যে অযথা তাড়াহুড়ো করে অ্যাপ্লাই করব না। তার আরেকটি কারণ রয়েছে, আরও দুটি কারণ বলা যায়। প্রথম কারণ হচ্ছে যে ফর্মের দাম কিন্তু অনেকটাই বেশি। অ্যাপ্লাই করার জন্য আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের দিতে হবে ২৫০০ টাকা, ২৫০০ টাকা, এবং অন্যান্য সংরক্ষিত শ্রেণীতে যারা আছেন অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম তাদের জন্য এর অর্ধেক ১২৫০ টাকা। তো এই টাকার পরিমাণটা যেহেতু খুব একটা কম নয়, সেই জন্য আমরা তাড়াহুড়ো করে কোনো ভুল তথ্য দিয়ে অ্যাপ্লাই করে দেব না। আমরা হাতে সময় নিয়ে সমস্ত তথ্য গুছিয়ে নিয়ে তবেই অনলাইনে অ্যাপ্লাই করতে বসবো। এবং এই অনলাইনে অ্যাপ্লাই করার সময় আমরা খেয়াল রাখবো যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেখানেই যেন আমরা অ্যাপ্লাই করি। কারণ আমরা জানি যে বর্তমান সময়ে বিভিন্ন নেট দিয়ে যে প্রতারণা সেটা এতটাই বেড়ে গেছে যে বিভিন্ন ফেক ওয়েবসাইট তৈরি হয়ে যেতে পারে, সেখানে যেন আমরা টাকা পয়সা জমা না দিই। তো প্রথম কথা হচ্ছে আমাদের হাতে অনেকটা সময় রয়েছে। যে অ্যাডভার্টাইজমেন্টটা রয়েছে তার পিডিএফ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটেই পাওয়া যাচ্ছে, ১০ পাতার পিডিএফ। সেইটা আমরা ভালো করে মন দিয়ে আগে পড়ে নেব। আমরা যে কাজের জন্য, যে পদের জন্য অ্যাপ্লাই করতে চলেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। সুতরাং আমাদের মনে রাখতে হবে আমাদের অ্যাপ্লাই করার সময় যেন কোনো তথ্যগত ভ্রান্তি না ঘটে। এবার এই যে অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লাই করার পরে আমাদের মনে রাখতে হবে যে এই অ্যাপ্লাইতে বলা রয়েছে এই আবেদনপত্রে যে আমাদের যাবতীয় কোয়ালিফিকেশানের বিভিন্ন অ্যাচিভমেন্টের জন্য শেষ তারিখ হচ্ছে ১৫ই এপ্রিল। সুতরাং মানে ধরা গেল যে আমাদের কারুর কোনো প্রতিযোগীর কোনো একটা পেপার কোনো নামী জার্নালে পাবলিশ হওয়ার কথা রয়েছে কিন্তু এখনও প্রকাশিত হয়নি। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কি তাড়াহুড়ো করে অ্যাপ্লাই করে দেবো? না, আমরা একটু অপেক্ষা করব। পাবলিকেশান হয়ে যাওয়ার পরে আমরা সেই অংশটির তথ্য তাহলে আমরা দিতে পারবো আবেদনের সঙ্গে। কিন্তু বয়সের ক্ষেত্রে মনে রাখতে হবে বয়সের হিসেবটা কিন্তু ১/১/২০২৬ ধরে হবে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ৪০ বছর এবং অন্যান্য সংরক্ষিত এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম যে ক্যান্ডিডেটরা তাদের জন্য আরও ৫ বছর বেশি সময় দেওয়া রয়েছে। এই তো গেল যারা নতুন করে অ্যাপ্লাই করবেন তাদের জন্য। যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিমধ্যে বিভিন্ন কলেজে স্যাক্ট পোস্টে আছেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। তাদের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৪৭ বছর সাধারণ ক্যান্ডিডেটদের জন্য, আর বিশেষভাবে সক্ষম এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য সেক্ষেত্রে আরও ৫ বছরের রিল্যাক্সেশান, যেটা ফ্রেশদের জন্য দেয়া রয়েছে, অর্থাৎ ৪৭+৫। তো অনেকে প্রশ্ন তুলবেন যে কেউ ৫২ বছর বয়সে দাঁড়িয়ে যদি কোনো কলেজে চাকরি পান তাহলে তিনি আর কি করতে পারেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখনও পর্যন্ত কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে অবসরকালীন বয়স সেটা ৬৫ হয়েছে, ৬০ থেকে বাড়িয়ে ৬২, তারপরে ৬৫। তো সুতরাং যিনি ৫২ বছরেও পাচ্ছেন তার হাতেও কিন্তু শেষ ১৩ বছর রয়েছে। আর দ্বিতীয় কথা, তিনি তো নতুন করে কোথাও চাকরি পাচ্ছেন না, তিনি স্যাক্ট হয়েছিলেন
সেই স্যাক পোস্ট থেকে তিনি চাকরি করছেন, অবশ্যই সেক্ষেত্রে কাউন্সেলিংয়ের মাধ্যমে তার নিজের কলেজে তো নাও হতে পারে, অন্য কলেজে যেভাবে তার কাউন্সেলিং হবে সে অনুযায়ী তিনি পাবেন, কিন্তু তার কাছে একটা সুযোগ রইল নিজেকে নতুন করে প্রমাণ করার। এবার আসা যাক নতুন ছেলে মেয়েদের কথা। অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, আমরা অ্যাপ্লাই করলাম, আমাদের প্রিন্ট আউট নিয়ে কোথাও পাঠাতে হবে না, শুধুমাত্র অনলাইন মোডেতেই অ্যাপ্লাই করা যাবে এবং যাবতীয় ডকুমেন্ট আপলোড করার জন্য আপলোড ডকুমেন্ট বলে একটা সেকশন রয়েছে, সেখানে আমরা স্ক্যান কপি আপলোড করে দিতে পারবো সেলফ অ্যাটেস্টেড করে। এবার বাকি সমস্ত প্রিন্ট আউট এবং অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি আমাদের যখন ইন্টারভিউতে ডাক পড়বে তখন আমরা নিয়ে যাব। এক্ষেত্রে বলি যে নেট সেট পাস যারা করেননি কিন্তু পিএইচডি করেছেন, হয় 2009-এর আগে অথবা এই যে নতুন রেগুলেশনের যে পিএইচডি, সেই পিএইচডিতে সেখানে পরিষ্কার বলাও থাকছে যে নেট সেট না থাকলেও তারা অ্যাপ্লাই করতে পারবেন। এই অবস্থায় 15ই এপ্রিলের মধ্যে ফর্ম জমা দেওয়ার পরে এবার আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে যে ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এবং তার জন্য প্রস্তুতি আমরা কিভাবে নেব। আমি নিঃসন্দেহে বলতে পারি যে যদি অ্যাডভার্টাইজমেন্ট, এক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেক প্রতিযোগীর মনেই হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যে বিধানসভা ভোট আসতে চলেছে, তো বিধানসভা ভোটের সময় কিছু আদর্শ আচরণবিধি লাগু থাকে, যেখানে নতুন করে কোনো চাকরির বিজ্ঞাপন বা কোনো চাকরির ইন্টারভিউ রাজ্য সরকার নিতে পারে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমি বলি যে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই 26 তারিখেই যেহেতু এই বিজ্ঞাপনটি বেরিয়ে গেছে, এই বিজ্ঞাপনের পরে যে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো কর্তৃপক্ষ নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ওই আদর্শ আচরণবিধিতে আটকানোর কোনো বিষয় নেই। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পরে 15ই এপ্রিলের পর থেকে আইডিয়ালি বলছি, থিওরিটিক্যালি 16ই এপ্রিল থেকেই ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে, তার মধ্যে যদি ভোটের প্রসেস চলে তাতেও কোনো বাধা নেই। কিন্তু মানে তাত্ত্বিকভাবে বলা এবং বাস্তবসম্মত বিষয়ের মধ্যে তো তফাৎ রয়েছে। ভোটের আগে আমরা বুঝতেই পারছি যে সাধারণভাবে এতগুলো সাবজেক্ট এবং এতজন অ্যাপ্লাই করবেন, সেই সমস্ত জিনিস মিলিয়ে স্ক্রুটিনি করে এবং কলেজ সার্ভিস কমিশনের মধ্যে ইন্টারভিউয়ের আসর বসানো, সেই সমস্ত কিন্তু এত তাড়াতাড়ি হবে না। এবং আমরা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রথমে যে সাবজেক্টগুলোতে কম ক্যান্ডিডেট থাকে সেই সাবজেক্টগুলো হতে থাকে, এবং যেসব সাবজেক্টে অনেক বেশি ক্যান্ডিডেট থাকে, যেমন ধরা যাক বাংলা, ইতিহাস, ইংরাজি, এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটা একটু পরে শুরু হয়। ইন্টারভিউ পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে ইন্টারভিউ আলফাবেটিক্যালি হয়, নামের তালিকা যেভাবে আছে। এবার সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে যাদের পিএইচডি আছে, তো যাদের পিএইচডি আছে তারা অনেক সময় নামের আগে ডিআর লেখেন, ডক্টরেট লেখেন, সেক্ষেত্রে তাদের নামটা কিন্তু ডি থেকে শুরু হচ্ছে ধরে নেওয়া হয়। আর যারা নামের আগে ডি লেখেন না, ডক্টরেট লেখেন না, তাদের যে প্রথম নামের যে প্রথম আলফাবেট সে অনুযায়ী তাদের সিরিয়ালি ডাকা হবে। তো এটা হচ্ছে বাস্তব যে ইন্টারভিউ ভোটের আগে হচ্ছে না। অন্ততপক্ষে যারা বাংলা, ইতিহাস, ইংরাজি, মানে যারা অনেক বেশি ক্যান্ডিডেটের যে সাবজেক্টগুলো, তাদের ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু বেশ কিছু মাস পরেই শুরু হবে বলে আমরা মনে করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে নিজেদের নাম যে দিয়ে শুরু, সেটা দিয়ে আমরা আন্দাজ করতে পারি যে যাদের নাম এস দিয়ে শুরু ধরা যাক, তো তাদের ইন্টারভিউ এক্ষুনি হচ্ছে না, তাদের ইন্টারভিউ হতে হতে কিন্তু যদি আমি আইডিয়ালি বলি যে ভোট মিটলো, কলেজ সার্ভিসের ইন্টারভিউ শুরু হলো, ধরা যাক মে মাসেই শুরু হয়ে গেল, মে মাসের শেষ থেকে, সেক্ষেত্রেও যদি বাংলা বিষয়টিকে ধরি, বাংলা বিষয়ে আমরা দেখেছি যে প্রচুর ফেজে ইন্টারভিউ হয়, তো সুতরাং এস আসতে কিন্তু তাদের যদি প্রত্যেক দিনও ইন্টারভিউ হয়, পরপর প্রতি মাসে ইন্টারভিউ চলতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদের পুজোর আগে অন্তত হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। যে হারে প্রতিযোগী বাড়ছে এবং এতদিন ধরে কলেজ সার্ভিস হয়নি, সুতরাং কতগুলো নেট পাস করা ব্যাচ এবং সেট পাস করা ব্যাচ অপেক্ষা করছে, সেটা যদি আমরা মাথায় রাখি তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাবো। তবে প্রতিযোগিতা খুব বেশি হতে চলেছে, প্রতিযোগিতা বেশি হবে কারণ প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, অনেক মানুষ অপেক্ষা করছে, অনেক ছেলে মেয়ে অপেক্ষা করছে চাকরির জন্য। কিন্তু তার পাশাপাশি তাদেরকে শুধু নিরাশা না দিয়ে আশার আলো একটা বলতে পারি যে যেহেতু 62 থেকে লাফিয়ে 65 করে দেওয়া হয়েছিল অবসরকালীন বয়স, সেই জন্য ওই 3টে বছরে খুব একটা কেউ রিটায়ার করেননি। কেউ যদি ভলেন্টারি রিটায়ারমেন্ট নেন বা কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাছাড়া কিন্তু খুব একটা পোস্ট তৈরি হয়নি বা নতুন কোনো পোস্ট কোনো কলেজে তৈরি হলো। ফলে
বিগত সিএসসিতে ভ্যাকেন্সির যা অবস্থা ছিল আমরা দেখেছি, যেমন উদাহরণস্বরূপ যদি বাংলার কথা বলি, যে খুব বেশি ভ্যাকেন্সি আমরা পাইনি। কিন্তু এবছরে যেহেতু ওই 62 থেকে 65 যে 3 বছরের গ্যাপটা পেরিয়ে গেছে, প্রচুর কলেজে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি তৈরি হয়েছে। সুতরাং প্রতিযোগীর সংখ্যা যেরকম বেড়েছে, ভ্যাকেন্সিও কিন্তু বেড়েছে। ফলত প্রতিযোগিতাটা আমি বলছি না খুব সহজ হবে, কিন্তু যদি আমরা ভালো করে প্রস্তুতি নিই তাহলে কিন্তু আমরা চেষ্টা করব। এবং একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে আমরা বিভিন্ন রেশিও দিয়ে ভাবতে পারি যে দেখা যাচ্ছে যে 1200 জন ইন্টারভিউ দিতে গেছে কোনো সাবজেক্টে, জেনারেল ক্যাটাগরিতে হয়তো ভ্যাকেন্সি বেরোলো 40টা, তাহলে 1200-এ 40টা রেশিও করলে মাথায় হাত দিতে হবে যে আমি তাহলে কি করে পাবো। কিন্তু ওই কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসের স্তর যদি আমরা নিজেরা নামিয়ে দিই, তাহলে অন্য কেউ কিন্তু আমাকে নির্বাচন করবে না। ইন্টারভিউটা একটা পারফরমেন্স। আমি আগেও বলেছি, আবারও বলছি, ইন্টারভিউ কিন্তু নেটের ফার্স্ট পেপার নয়, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার নয়। অর্থাৎ আমি কটা পারছি, এমসিকিউ আমাকে 10টা এমসিকিউ জিজ্ঞাসা করলো, আমি 10টা পেরে গেলাম মানে 10-এ 10 পেয়ে যাব তা নয়। একজন প্রতিযোগীর সামগ্রিক পার্সোনালিটি সেখানে দেখা হয়, সে ক্লাসে পড়ানোর জন্য কতটা উপযুক্ত সেইটা সেখানে বিচার করা হয়। সুতরাং আমি যদি একটা দুটো প্রশ্নের উত্তর নাও জানি, সেটা আমি বিনীতভাবে বলে দেবো যে আমি জানি না এটা। একটা মানুষ পৃথিবীর সব কিছু জানতে পারে না। একজন যে নতুন ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে যাচ্ছে, যারা বোর্ডে বসে আছেন বিশেষজ্ঞরা, তারাও প্রত্যাশা করবেন না যে সে সেই সাবজেক্টটার সমস্ত কিছু জেনে বসে আছে। সুতরাং আমাদের কাজ হবে, এখন আমরা জানি যে সিএসসিতে মক একটা ক্লাস বা ডেমো ক্লাসের একটা ব্যাপার থাকে। সুতরাং এখন থেকে প্রস্তুতি, যে আমি কোন বিষয়টা পড়াবো, এই কোন বিষয়টা পড়াবো সেটা আমার নিজের যেটা স্ট্রং পয়েন্ট, আমি সেই জায়গা থেকে নির্বাচন করব। অবশ্যই আমি কোনো ব্যতিক্রমী কিছু করতে গিয়ে এমন একটা এরিয়ায় ঢুকে গেলাম যেটা সম্পর্কে আমার গভীর জ্ঞান নেই, তাহলে কিন্তু তারপরে সেই ডেমো ক্লাসটার পরে বিশেষজ্ঞরা যা যা প্রশ্ন করবেন আমি কিন্তু তার খুব একটা উত্তর দিতে পারবো। সুতরাং ডেমো ক্লাস কিভাবে নির্বাচন করা হবে সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও দেব কয়েকদিনের মধ্যে। কিন্তু আপাতত যেটা বলার, যে নিজের যেটা স্ট্রেংথ সেই জায়গাতেই খেলা ভালো। আর দ্বিতীয় কথা, শেষ কথা বলবো, যে অ্যাপ্লাই করার সময় প্রচুর আমরা নেগেটিভ কথা শুনবো। এটা বাস্তব যে গত কয়েক বছরের মধ্যে বিভিন্ন পরিস্থিতির কারণে ছাত্রছাত্রীরা হতোদ্যম হয়ে পড়েছে যে চাকরি বাকরি বোধহয় আর হবে না এ জীবনে। কিন্তু আমি বলি যে এর মধ্যেও নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে, এবং বিভিন্ন লোক কানে মন্ত্রণা দেবে। এই ভিডিওর শেষেও দেখবেন প্রচুর কমেন্ট আসছে যে না, সমস্ত দুর্নীতি হয়ে যাবে, চাকরি হবে না, কিছু হবে না। মনে রাখতে হবে যে আমি যদি কোনো চাকরিতে কোনো দুর্নীতি হয়েছে ভেবে আমি যদি অ্যাপ্লাই করা বন্ধ করে দিই, তাহলে তো আমি চাকরিটা এমনিই পাবো না। সুতরাং আমাকে অ্যাপ্লাই করতে হবে আমার পর্যায়ে, আমার স্তরে যতটুকু করা সক্ষম। আমি তো গোটা পৃথিবীকে দূষণমুক্ত করতে পারবো না। সুতরাং আমার কাজ আমাকে করে যেতে হবে। আমাকে দিনের শেষে চাকরিটা পেতে হবে। অন্য কেউ আমার হয়ে চাকরি করে দেবে না, অন্য কেউ আমার হয়ে মাইনেও তুলে দেবে না। সুতরাং আমাকে যখন চাকরি করতে হবে, আমাকে কিন্তু নিজের কাছে পজিটিভ থাকতে হবে, তবেই আমার রিপ্রেজেন্টেশনটা ইন্টারভিউতে পজিটিভ হবে, তা না হলে কিন্তু হবে না। সবাই জোর কদমে প্রস্তুতি নিন এবং ফর্মটা খুব মন দিয়ে ঠান্ডা মাথায় সময় নিয়ে ফিল আপ করুন। যাদের পিএইচডি সার্টিফিকেট বা সম্প্রতি সেট পাস করার পরে, নেট পাস করার পরে যাদের সার্টিফিকেট এখনও আসেনি, তারা একটু অপেক্ষা করে যান। যদি সার্টিফিকেটটা চলে আসে তাহলে কিন্তু তারা এর মধ্যেই অ্যাপ্লাই করে দিতে পারবেন। কারণ একবার সিএসসি হওয়ার পরে, এটা কিন্তু প্রতি বছর হয় না আমরা জানি, অন্তত 3 বছর পরে আবার সিএসসির অ্যাড বেরোবে। সুতরাং এইবারে অ্যাপ্লাই করার জন্য একটু হাতে সময় নিয়ে রাখুন। মনে রাখবেন কোয়ালিফিকেশানের কিন্তু লাস্ট ডেট 15ই এপ্রিল, কিন্তু এজের জন্য লাস্ট ডেট 1/1/2026। আপাতত এইটুকুনি। সবার প্রস্তুতি এগিয়ে চলুক এবং সবাই সাফল্যের সঙ্গে নিজের ডেমো ক্লাসের প্রস্তুতি নিন এবং ফর্মটা আবারও বলছি খুব ঠান্ডা মাথায় ফিল আপ করুন। অনেকটা টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে, সুতরাং মাথা ঠান্ডা রেখে তাড়াহুড়ো অযথা না করে ফিল আপ করুন। এখানে ফর্ম ফুরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, পুরোটাই অনলাইন মোডে হচ্ছে। আপাতত এইটুকুনি। আমি খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের প্রস্তুতি নিয়ে আলাদা করে ভিডিও দেব এবং ডেমো ক্লাসের নির্বাচন কিভাবে করব তাই নিয়েও ভিডিও দেবো। কারুর কিছু বক্তব্য থাকলে, কারুর কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন। ধন্যবাদ।